আমি দ্বিতীয় গাড়িটারও খবর এক্সপেক্ট করছি। দ্বিতীয় গাড়িটা? হ্যাঁ। ঘন্টাখানেক পরে সুরজিতের 1 নম্বর টেলিফোনটার পাশে একটা ছোট্ট সাদা আলো জ্বলে উঠতেই কম্পিত হাতে সে টেলিফোনটা তুলে নিয়ে কানে দিল আর ম্যানেজারকে দ্বিতীয়টায় শুনতে নির্দেশ করলো। হ্যালো হ্যালো 6 নম্বর, তোমার কথা মতো আমরা দ্বিতীয় গাড়িটায় উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মাল সব পেয়েছি, তবে প্যাকিং বাক্স ভর্তি তামা। ম্যানেজারের হাতের রিসিভারটা তো প্রায় পড়েই যাচ্ছিল। তিনি সামলে নিয়ে বললেন, এর মানে কি? কে বলেছে? অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা হচ্ছে। ওর টেলিফোন আমি ট্যাপ করে রেখেছি। আমার অ্যাকাউন্টেন্ট? হ্যাঁ মিস্টার কাফ, আসুন শিগগির। গার্ডরুম থেকে বেরিয়ে সুরজিৎ ব্যাংকের বড় দরজাটার পাশে এসে দাঁড়ালো। বাইরে কোথায়? কিচ্ছু বলবেন না, একটা সিগারেট ধরান। খোলা দরজার পেছনে সুরজিৎ ঢুকে গেল আর সামনে ম্যানেজার দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছেন। তিনি দেখলেন অ্যাকাউন্টেন্ট মিস্টার দালাল বেরিয়ে আসছেন। বলবেন না, খবরদার। মুখ দিয়ে একটা কথা বের হলেই আপনি মারা পড়েছেন। আস্তে আস্তে পেছন পিছিয়ে যান, জলদি। ঠিক সেই সময় অ্যাকাউন্টেন্টের পেছনের মাজুরে একটা শক্ত জিনিস এসে লাগলো। আপনিও নড়বেন না মিস্টার দালাল। আমার রিভলভারটায় সাইলেন্সার লাগানো নেই, কিন্তু আমাদের আওয়াজেরও ভয় নেই। চট করে হাত দুটো তুলে ফেলুন মাথার উপরে। শিগগির তুলুন। এই তো, গুড বয়। পকেট থেকে পিস্তলটা বের করে নেন মিস্টার গাফ। বেশ, এইবার মিস্টার দালাল, ম্যানেজারের কামড়া। পা চালান জলদি। ম্যানেজারের ঘরে ঢুকে টেবিলের ওপাশে সুরজিৎ অ্যাকাউন্টেন্টকে বসতে বলল আর টেবিলের এপারে দরজার দিকে পেছন করে বেরিয়ে যাওয়ার পথ বন্ধ করে দুটো চেয়ার টেনে নিয়ে সে আর মিস্টার গাফ বসলো। সুরজিতের হাতে খোলা পিস্তল। এইবার মিস্টার দালাল, আপনার কি কিছু বলার আছে? অ্যাকাউন্টেন্টের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে, ঠোঁটের দুটো পাশ কাঁপছে ধীরে ধীরে। আপনার এখন একমাত্র উপায় হচ্ছে অ্যাপ্রুভার হওয়া। আপনি যদি সব কথা খুলে বলেন, অন্তত আমরা আপনাকে ফাঁসি কাঠ থেকে বাঁচাতে পারি। তাড়াতাড়ি ঠিক করুন। বলবো, আমি সব বলবো। দোহাই আপনার, টেলিফোনটা রেখে দিন। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টেন্টের মুখে একটা অদ্ভুত পরিবর্তন দেখে সুরজিৎ বিস্মিত হয়ে গেল। মুখটা তার হাঁ হয়ে গেছে, ঠোঁটের দুপাশ বেয়ে লালা গড়িয়ে পড়ছে, চোখের দৃষ্টি দরজার ওপর স্থির আর অদ্ভুত এক ভয়ের ছাপ। সুরজিৎ আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে এসে ম্যানেজারের টেবিলের তলায় ডুব মারলো আর অমনি সঙ্গে সঙ্গে দুটো আওয়াজ হলো। টেবিলের নিচ থেকে সুরজিৎ দেখলো অ্যাকাউন্টেন্ট ঘুরে পড়ে গেল আর দরজায় কালো মুখোশ পরা একটা লোক। সুরজিতের পিস্তল গর্জে উঠল। তারপর কি হলো দেখার আগেই গোটা ঘরটা ধোঁয়ায় ভরে গেল। সুরজিতের চোখ মুখ জ্বালা করতে লাগলো। জ্ঞান হারাবার আগে সে বুঝল ঘরে টিয়ার গ্যাসের বোমা মারা হয়েছে। সুরজিতের জ্ঞান হলো হাসপাতালে। ম্যানেজার মিস্টার গাফও তখন সবেমাত্র উঠে বসেছেন। কেমন লাগছে এখন আপনাদের? মিস্টার দালাল মারা গেছে? ও সুশীল বাবু, কি একটা চান্স যে নষ্ট হয়ে গেল। নিশাচর দলকে মুঠোর মধ্যে পেয়েও ফসকে গেল। কিরকম? পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলল সুরজিৎ। আমার গাড়ি লুট করেই দল বুঝতে পেরেছিল যে আপনারা অ্যাকাউন্টেন্টকে সন্দেহ করে চালাকি করেছেন, তাই তারা আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। এই ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে। পরপর এই ভয়ঙ্কর ব্যাপারে কলকাতাবাসী যেন একযোগে চিৎকার করে উঠেছিল। তাই কি নিশাচর দল কদিন চুপচাপ, না দলে অন্য কিছু ঘটেছে? ভদ্র মহোদয়গণ, কিছুদিন হলো আমাদের সময় খারাপ যাচ্ছে। সেই ব্যাংকের গোল্ড বুলিয়ানের কাজটায় ব্যর্থ হওয়া থেকে
যেন আর কোনো সফল কাজে আমরা হাত দিতে পারছি না। স্যার রমেনের বিখ্যাত 50,000 টাকা দামের মুক্তোর মাল্লা আমরা লুট করলাম। খবরটা ছিল 10 নম্বরের। স্যার রমেনের মতো বিখ্যাত লোকের স্ত্রী যে নকল মুক্তোর মালা পরে লোককে ঠকান কি করে জানবো? হ্যাঁ, 10 নম্বরের এশিয়া ইনভেস্টমেন্টের খবরটাও খুবই ভালো ছিল, কিন্তু সেখানে দেখা গেল ডিটেকটিভ ঘেরাও। ডিটেকটিভ কি আমার চোখ ফাঁকি দিতে পারে? যাক, সাফল্যের সঙ্গে ব্যর্থতাও মেনে নিতে হবে। কিন্তু যদি কোনো মানুষের জন্য দল ব্যর্থ হয়ে থাকে, তাকে দলের সঙ্গে বোঝাপড়া করতে হবে। এমনই একটা ব্যাপারের জন্য আজ আপনাদের ডাকা। সুরজিৎ মাইনে পেয়েছে। তার বোন অনিমা এসে বলল, দাদা, আমার এই চুড়িটা ভেঙে একটা নতুন প্যাটার্নের চুড়ি করিয়ে দিতে হবে। নতুন আবার কি প্যাটার্ন হলো? মেয়েদের মাথার মধ্যে যত সব উদ্ভট চিন্তা। না, খালি দিনরাত ছুরি ছোড়া গুলি গোলা এইসব হবে, তাই না? নাও, বলবে মেট্রো চুড়ি। ওরে বাবা, সে আবার কোথায় পাওয়া যায়? বড় বাজারে দত্ত দাস অ্যান্ড কোম্পানি। এই চুড়িগুলো নিবে না দাদা? থাক ওগুলো, ভেঙে আর কি হবে, নতুন গড়ালেই হবে। ব্যাংকে যাওয়ার আগে সুরজিৎ দত্ত দাস অ্যান্ড কোম্পানির দোকানে এলো। মনোহর বাবু দরজার কাছেই একটা ডেস্কের ধারে বসেছিলেন। একটু দূরে লোহার করাত দেওয়া একটা কাউন্টার, ওপারে কাজ চলছে, লেনদেন শুরু হয়েছে। কাউন্টারের মোটা মোটা স্টিলের গরাদ আর তার পেছনে লোহার স্টোর রুমটা দেখে সুরজিৎ বিস্মিত হলো। এই তো তাদের ব্যাংকের ভল্টের চেয়েও সুরক্ষিত। আসুন আসুন, বলবেন। এই অমায়িক ব্যবহারের জন্যই দত্ত দাস অ্যান্ড কোম্পানি সকলের এত প্রিয়। সুরজিৎ চুরির অর্ডার দিল, তারপর কাউন্টারের দিকে তাকিয়ে বলল, বাবা, ওদিকটা যে একেবারে জেলখানা বানিয়ে ফেলেছেন। জানেন না বুঝি, ও পাশে হীরালাল ক্ষেত্রী আর এ পাশে সাতকড়ি কুণ্ডুর দোকান লুট হয়ে গেছে। মাঝে আমরা, এখন কি যে হয়, ভয়ে ঘুম হয় না মশাই, ঘুম হয় না। অর্ডারটা কি নামে থাকবে? সুরজিৎ বসু। সুরজিতের এখন দরকার নেই বুঝলেন, কলকাতায় এখন কয়েকজন অসুরজিতের দরকার। কিছু মনে করবেন না সুরজিৎ বাবু। না না, মনে করবো কেন? সত্যি অসুরের উপদ্রব বড় বেড়েছে, পুলিশও কিছু করতে পারছে না। পুলিশে কি আর সেরকম লোক আছে সুরজিৎ বাবু? হ্যাঁ,